হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আমি খুঁজের সাধারণ সম্পাদক হিসাবে দিয়ে কথা বলতে চাই। এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের ক্লাব প্রেসিডেন্ট ডক্টর এম মাহমুদ স্যার, আমাদের দাদা বতাই ভাই, এছাড়া উপস্থিত আছেন আজকে আমার আরেক দাদা, আমাদের পরিবারের সংগঠনের আগে থেকে জড়িত সিদ্ধার্থ শঙ্কর ভট্টাচার্য মহাশয়। ওনাদের অনুমতি নিয়েই আমি আমার দুই একটা কথা বলছি। এইমাত্র এসে গেছেন আমাদের ক্যান্সার হসপিটালেরই ক্যান্সার স্পেশালিস্ট ডক্টর ইকবাল বাহার মহাশয়কে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি এবং উনাকে বরণ করার জন্য খান ভাইকে আমি অনুরোধ করছি। খুঁজ ক্রিয়া সাংস্কৃতিক সংস্থা 1999 ইংরেজি থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কাজকর্ম করে চলেছি। আমরা হকি খেলা থেকে আরম্ভ করে সব খেলাতেই কিছু কিছু কাজ করি। বিশেষ করে করোনার সময় আমরা 116 দিন কাজ করেছি এবং 10,600 পথচারীকে যারা রাস্তায় বসে থাকে শুয়ে থাকে ওনাদেরকে আমরা খাবার ব্যবস্থা করেছিলাম, প্যাকেট লাঞ্চ। 3200 পরিবারকে আমরা হোম ডেলিভারি দিয়েছি। এছাড়া বাচ্চাদের জন্য আমরা খাওয়ার ব্যবস্থা করেছিলাম। 1500 বাচ্চাদেরকে আমরা খাওয়ার দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছিলাম। আর্মি এবং পুলিশের জওয়ানদের জন্য 3200 মানুষকে আমরা খাওয়া দিয়েছি। এরপর আমরা এসে গেছি যে এই করোনার সময় আমরা যেসব কাজ করেছি এইসব আর বলছি না। আমি এখন এখানে আমার দাদারা আছেন, কিভাবে আমরা করোনা থেকে বাঁচব এবং আগামী শীতের মধ্যে আমরা কিভাবে আমরা প্রস্তুতিটা নিব এই সম্পর্কে আমাদের দাদা দুইজন ডাক্তার সাহেব আছেন, তিনজন ডাক্তার সাহেব আছেন, ওনারা বলবেন। আর আপনারা আশীর্বাদ করবেন যে আমরা বারবার যাতে এইভাবে প্রোগ্রাম নিয়ে আসতে পারে। এই জন্য আমাদেরকে যারা সাহায্য করছেন সবাইকে আমি কৃতজ্ঞতা আমার তরফ থেকে শুভেচ্ছা জানাই। এছাড়া এখানে মধ্যে আরেকটা, আমরা যেখানে প্রোগ্রাম করছি পূজার সময় আমরা লোকেল 5-6জন প্লেয়ারকে সংবর্ধনা দিচ্ছি। এইখানে একটি প্রোগ্রামের মধ্যে আমরা 4-5জন প্লেয়ারকে আমরা সংবর্ধনা দিচ্ছি। আপনারা আমাদের অনেক কিছু ভুল হতে পারে, এটা আমাদের পুজোর প্রথম ওয়াকিং, ভুলগুলো আপনারা মাফ করবেন যাতে আগামীতে এই ভুলগুলো হবে না। আর আমরা বিশেষ করে কিভাবে করোনা মুক্ত করা যায়, এই সমাজকে কিভাবে করোনা এলে আমরা কি করতে হবে ডাক্তার সাহেবরা বলবেন এবং আমাদের এই হাঁটাতে আমাদের লাভ হবে কি ক্ষতি হবে ওনারা বলবেন। আমার পরিবারে একই সঙ্গে 12 জন করোনা আক্রান্ত হয়েছিলেন। তারপরও আমরা একজন করোনা আক্রান্ত হলে পরিবারটা অনেক প্রবলেম হয়ে যায়। আমাদের একই পরিবারের 12 জন, একজনের অবস্থা খুব সিরিয়াস ছিল। তারপর আপনাদের আশীর্বাদ দোয়া নিয়ে আমরা সবাই ঘরে ফিরেছি এবং আমি চাই আমাদের এই ভাই বোনেরা সবাই যাতে করোনার সময় ভয় না পেয়ে কাজ করে এবং সকালে হাঁটলে লাভ হবে কি না হবে এবং কি কি কাজ করা দরকার, কি খাওয়া দরকার, কতটুকু হাঁটা দরকার, এইসব আমাদের ডাক্তার সাহেবরা আছেন, ওনারা বলবেন। এই বলে আমি আর বক্তব্য শেষ করলাম। এই খুঁজের ব্যবস্থাপনা আজকে এত সকাল যে এত লোক হবে আমি এটা নিয়ে আমিও অনেক চিন্তিত ছিলাম। তার জন্য একটু দেরি করে আমি এসেছি। আজকে অত্যন্ত ভালো লাগছে। এই যে খুঁজের দ্বারা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা নিজেও জড়িত আছি। তার জন্য প্রায় 25-30 লক্ষ টাকার কাজ হয়েছে। কারণ প্রথম অবস্থায় কোন লোক মারা গেলে কবর দেওয়ার মতো অবস্থা থাকতো না। একজনে হাতে ধরে, একজনে পায়ে ধরে, আর বিরাট জল থাকতো। এরকম কবরে কর্মচারী আছে, এরা রেখে দিত। আজকে
মোটামুটি আমাদের প্রায় 70% কাজ হয়ে গিয়েছে। বর্তমানে আর কোনো লোক মারা গেলে এই প্রবলেমও হচ্ছে না। আর আপনারও কিছু বয়স হয়েছে, দেখতে অবশ্য অনেক ছোট লাগে এবং 70 আছে বর্তমানে। আমি কিন্তু এইসব জিনিস নিয়ে, খেলাধুলা নিয়ে অনেক আমার ইচ্ছা ছিল। আমি বহুত আগের কথা আমি বলছি, আমি প্রত্যেক বছর বর্ধমান টিভিতে আমি গৌহাটিতে শুধু ফুটবল খেলার জন্য যেতাম। আমি নয়াঙ্গে আমি এখানে স্বাধীনতা কাপ ফুটবল আমি এখানে যেতাম। আমার মনে হয় আমি ফুটবলের ভারতের যত বিখ্যাত প্লেয়ার ছিলেন আমি সবাইকে দেখেছি। তো এইগুলা নিয়ে আমাদের অনেক উৎসাহ আছে। আমাদেরকে যদি কোন রকম যদি সহযোগিতা চেয়ে থাকেন আমরা নিশ্চয়ই চেষ্টা করে যাব। আর এখানে আমি আর বলার মতো আমি কিছু রাখছি না। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জু। আজকে খোঁজ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত কোভিড-19 সচেতনমূলক যে চলার একটা প্রয়াস নেওয়া হয়েছে এবং শেষও হয়ে গেছে। এই অস্থায়ী মঞ্চে উপস্থিত যে সভাপতি আমার শিক্ষক ডাক্তার মাসুম স্যার, রয়েছেন আমাদের সবার প্রিয় জনাব আনোয়ার ভাই, আমার ছোট ভাই বন্ধু ডক্টর ইকবাল, খোঁজের সব মেম্বার্স যারা রয়েছেন এখানে, আমার ডিএস এর বন্ধু এবং এক্সিকিউটিভ বডির যারা মেম্বার্স এখানে রয়েছেন, আমার মর্নিং ক্লাবের বন্ধুরা রয়েছেন আমার সাংবাদিক বন্ধুরা, আমার ছোটবেলার বন্ধু মৃণাল নিজে ভালো ফুটবল খেলতো, ফিফা রেফারি, আমার খেলোয়াড় বন্ধুরা যারা রয়েছে সবাইকে সুপ্রভাত। আসলে করোনা নিয়ে বলার ব্যাপারটা এখন হয়েছে, কারণ করোনা নিয়ে কি বলবো, কারণ করোনার সম্বন্ধে সবাই এত পড়াশোনা করে, কারণ এই গুগল মাসি যে আছে সবাই গুগল মাসি খুললে পরেই করোনা সম্বন্ধে জানতে পারে। জানাটা হচ্ছে এক জিনিস, আর নিজে এটা নিয়ে কাজ করা হচ্ছে আরেকটা জিনিস। আমরা করোনা সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানি, যেমন মাস্ক পরতে লাগে জানি, ডিস্টেন্স মেনটেন করতে লাগে জানি। যখন সচেতনমূলক কথা বলা হয়, আমি আসছি করোনার গল্পটা একটু পড়ে, একটা বাংলাদেশের গান ছিল, আমি জানি, আমার মনে হয় অনেকেই শুনেছেন এটা, যে যদি বাঁচতে হয় তো সচেতনা ছাড়া, করোনা থেকে যদি বাঁচতে হয় তো সচেতনা ছাড়া আর উপায় নেই। তো এই টাইপের একটা গান এসেছিল, এটা আজকে না, এটা এসেছিল প্রায় মার্চ মাসে। তো মার্চ মাসে যে জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল, আমরা এখন অব্দি সেটাকে ঠিক মন দিয়ে, কারণ দুটো বড় বড় উৎসব এর মধ্যে চলে গেছে। ঈদ গেছে, ঈদের সময় জাস্ট লকডাউনের পরে হয়, দেখা গেছে যে কিছুটা হলেও এটা মার্জিত ভাবে ঈদ উৎসবটা পালন হয়। কিন্তু দুর্গাপূজার অনেক আগেই লকডাউনটা চলে গেছিল, সেই উঠিয়ে দেওয়া হয়েছিল এবং তখন আমরা আনলক পিরিয়ডে চলে গেছিলাম। তো প্রথম দিনটা মনে হয়েছিল যে ঠিকই আছে, মানুষ মানছে, কিন্তু সেকেন্ড থার্ড ডে থেকে কিন্তু ভিড়টা বেশ প্রচুর পরিমাণে ছিল এবং মাস্কেরও কতটুকু ব্যবহার হয়েছে, কারণ আমি নিজে দেখেছি যে ভিড়ের মধ্যে মাস্কটা পড়ে যাচ্ছে, যেই আসল জায়গাটায় যেখানে মাস্কটা ঠিকই রাখা উচিত সেখানে মাস্কটা খুলে দিচ্ছে। তো এটা কি আমাদের সচেতনতা? কারণ আমাদের তো সচেতনতাটা, কারণ জিনিসটা হচ্ছে করোনার থেকে মুক্ত আমরা সেদিনই পাবো যেদিন একটা ভালো ভ্যাকসিন বের হবে। ভ্যাকসিন নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে, করোনা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। প্রবাবলি আমাদের মেডিকেল সায়েন্সে এরকম ভাবে আর্টিকেলস পাবলিশ হয়নি, প্রায় মিলিয়ন্স অফ আর্টিকেলস পাবলিশ হয়ে গেছে করোনা নিয়ে। আর আর্টিকেলস যখনই বেশি পাবলিশ হয় তার মানে এটা সম্বন্ধে আমরা কিছু জানি না, সবাই সবের দৃষ্টির থেকে দেখছে। একটা জিনিস সম্বন্ধে যদি আমি পুরো জানি তাহলে ওটা সম্বন্ধে আর কিছু বলতে লাগে না।
যে আলুটা এরকমই হয়, এটা সবাই জানি, কিন্তু আলুটা যখন জানি না তখন কেউ ডান দিক থেকে দেখবো, হাতি যেমন একটা অন্ধ মানুষ যদি একটা হাতি দেখে সে যে পিঠের মধ্যে হাত দিবে, সে বলবে হাতিটা দেখতে ওয়ালের মতো। কেউ যদি লেজটা ধরে ফেলে বলবে হাতিটা দেখতে সাপের মতো। কেউ যদি সুরটা ধরে সে আরেকটা কিছু বলবে। তো এরকম ভাবে যতদিন অব্দি আমরা পুরো জিনিসটা ব্যাপারটা না জানি আমাদের ডিফারেন্ট ভাবে মত। কিন্তু একটা ব্যাপার স্পষ্ট যে এই রোগ থেকে আমরা সেদিনই মুক্তি পাবো যেদিন একটা ভালো ভ্যাকসিন চলে যাবে। আর ভ্যাকসিন নিয়ে রিসার্চ হচ্ছে, কিন্তু ভ্যাকসিনের মধ্যে অনেক প্রবলেম আছে, কারণ যেহেতু এটা আরএনএ উপরে, এটা জেনেটিক চেঞ্জ করে ফেলতে পারে ভ্যাকসিনটা আমাদের মধ্যে ঢোকার পরে। তো সুতরাং এটা নিয়ে চিন্তা করতে হবে, একটা ভালোভাবে ভ্যাকসিন বের করতে হবে। যদিও ভ্যাকসিন আসছে, একটা লন্ডন ইউরোপিয়ান ট্রায়ালের যে ভ্যাকসিনটা হয়তো আমাদের আসামে ইউজ করা হবে, কিন্তু নানান রকম প্রশ্ন মাথার মধ্যে রেখেই এটা ইউজ করতে হবে। গল্পটা শুরু হয়েছিল ওহান থেকে ছড়াতে কিন্তু বেশি দিন লাগেনি। আমরা দেখেছি একদম আগুন যেরকম জ্বলে, যেটা যে নিবানোর চেষ্টা করা না হয়, এটা দেশের পর দেশ ধরে গেছে। আর একটা সময় তালিকার মধ্যে শীর্ষে কে যাবে সেটা নিয়েই চিন্তা ছিল। পরের দিকে দেখেছি আমরা প্রায় শীর্ষে উঠে গেছি। তো আমরা কেন এই শীর্ষের মধ্যে উঠছি? কারণ আমাদের মধ্যে যথেষ্ট ভাবে গাফিলতি আছে, যেটা আমাদেরকে বোঝা উচিত যে আমরা এরকম ভাবে চললে হবে না। নিউ নর্মাল আমরা বলছি যে আমরা নিউ নর্মাল মানবো না। নিউ নর্মাল না মানলে তো হবে না, কারণ বাড়িতে সবার বাড়িতেই হয় শিশুরা আছে, না হলে বৃদ্ধরা আছে। আনোয়ার ভাইয়ের মতো আমিও বিশ্বাস করি আমরা বাচ্চা ছেলে, তো সুতরাং আমাদের কিছু হবে না, যদিও প্রায় 60-এর পাশে আমরা চলে যাচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে যে আমরা তো এরকম ভাবে পারবো না। সমাজকে যদি সুস্থ রাখতে হয়, সমাজের সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ সুস্থ থাকতে লাগে। আর সব বয়স